হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আবারও চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের বিষয় থাকবে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। নিত্য নতুন এডুকেশন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের নবম ও দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের অধ্যায় 12 আর অধ্যায়ের নাম হচ্ছে সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 1958 থেকে 1969 খ্রিস্টাব্দ। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আজকে আমাদের অধ্যায় 12 থেকে প্রথম সৃজনশীলটি দেখুন। এখানে একটি উদ্দীপক দেখা যাচ্ছে যেখানে চার থাকছে, যেমন এখানে তিনটি ঘর রয়েছে। বিষয় পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। মন্ত্রণালয়ের কর্মকর্তা পূর্ব পাকিস্তান 119 জন, পশ্চিম পাকিস্তান 954 জন। কেন্দ্রীয় সরকারের কর্মকর্তা 2900 জন এবং 42,000 জন। গেজেটের কর্মকর্তা 1338 জন আর পশ্চিম পাকিস্তান হচ্ছে 3708 জন। আর নন গেজেটেড কর্মকর্তা পূর্ব পাকিস্তান হচ্ছে 2,63,010 জন আর পশ্চিম পাকিস্তান হচ্ছে তোমার 82,944 জন। তো প্রথম প্রশ্নটি দেখো, 1965 সালে কাকে সিওপি এর পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী করা হয়? দ্বিতীয় প্রশ্ন, মৌলিক গণতন্ত্রের কাঠামো কীরূপ ছিল? তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে উল্লিখিত ছকে পাকিস্তানি আমলে পূর্ব পাকিস্তানের প্রতি কোন ধরনের বৈষম্য প্রদর্শন করা হয়েছে ব্যাখ্যা করো। এবং চতুর্থ প্রশ্ন, তুমি কি মনে করো উক্ত বৈষম্যই বাঙালির স্বাধিকার আন্দোলনের একমাত্র কারণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো চলুন আজকের সৃজনশীল একের সমাধানগুলো দেখে আসি। প্রথম প্রশ্ন, 1965 সালে কাকে কপ এর পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী করা হয়? উত্তর, 1965 সালে ফাতেমা জিন্নাহকে কপের পক্ষে প্রেসিডেন্ট প্রার্থী করা হয়। দ্বিতীয় প্রশ্ন, মৌলিক গণতন্ত্রের কাঠামো কীরূপ ছিল? উত্তর, জেনারেল আইয়ুব খান মৌলিক গণতন্ত্র প্রবর্তন করেন। মৌলিক গণতন্ত্র ইউনিয়ন পরিষদ, থানা পরিষদ, তহসিল পরিষদ, জেলা পরিষদ, বিভাগীয় পরিষদ এই চারটি স্তরে বিভক্ত ছিল। মৌলিক গণতন্ত্রের আওতায় পাকিস্তানের উভয় অংশে 40,000 করে মোট 80,000 নির্বাচনী ইউনিট নিয়ে দেশের নির্বাচন কমগুলি গঠিত হয়। বিডি মেম্বারগণ বা মৌলিক গণতান্ত্রিকদের আস্থা ভোটে আইয়ুব খানকে 1960 সালে পরবর্তী 5 বছরের জন্য প্রেসিডেন্ট নির্বাচন করা হয়। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকে উল্লেখিত ছকে পাকিস্তানি আমলে পূর্ব পাকিস্তানের প্রতি কোন ধরনের বৈষম্য প্রদর্শন করা হয়েছে ব্যাখ্যা করো। উত্তর, উল্লেখিত ছকে পাকিস্তানি আমলে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের প্রশাসনিক বৈষম্য প্রদর্শন করা হয়েছে। পাকিস্তানের প্রশাসনিক ক্ষেত্রে মূল চালিকা শক্তি ছিল সিভিল সার্ভিস কর্মকর্তাগণ। 1962 সালে পাকিস্তানের মন্ত্রণালয়গুলোতে শীর্ষস্থানীয় কর্মকর্তার 954 জনের মধ্যে বাঙালি ছিল মাত্র 119 জন। আর 1956 সালে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের 42,000 কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র 2,900 জন। আর 1947 সালে করাচিতে রাজধানীতে হওয়া সকল সরকারি অফিস আদালতে পশ্চিম পাকিস্তানিরা ব্যাপক হারে চাকরি লাভ করে। তাছাড়া 1966 সালে পূর্ব ও পশ্চিম পাকিস্তানে গেজেটেড কর্মকর্তা ছিল যথাক্রমে 1338 ও 3,708 জন এবং নন গেজেটেড কর্মকর্তা ছিল যথাক্রমে 26,310 ও 82,944 জন। এই বিষয়গুলোতে পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের প্রশাসনিক বৈষম্য ফুটে উঠেছে। চতুর্থ প্রশ্ন, তুমি কি মনে করো উক্ত বৈষম্যই বাঙালির স্বাধিকার আন্দোলনের একমাত্র কারণ? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। উত্তর, ছকে বর্ণিত বৈষম্য তথা প্রশাসনিক বৈষম্য বাঙালির স্বাধিকার আন্দোলনের একমাত্র কারণ নয় বলে আমি মনে করি। প্রশাসনিক বৈষম্য ছাড়াও পূর্ব পাকিস্তানের প্রতি পশ্চিম পাকিস্তানের আরও অনেকগুলো বৈষম্য বিদ্যমান ছিল। 1947 সালে পাকিস্তানের জন্মের পর থেকে সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানকে রাজনৈতিকভাবে
পঙ্গু করে পশ্চিম পাকিস্তানের মুখাপেক্ষী করে রাখা হয়। লাহোর প্রস্তাবে পূর্ণ প্রাদেশিক স্বায়ত্তশাসনের কথা বলা হলেও পাকিস্তানি শাসকেরা প্রথম থেকেই এই বিষয়ে অনীহা প্রকাশ করে। তারা 1954 সালে যুক্তফ্রন্টের নির্বাচিত সরকারকে অন্যায়ভাবে উচ্ছেদ করে এবং 1958 সালে সামরিক শাসন জারি করে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেয়। এছাড়া সামরিক বাহিনীতে বাঙালিদের প্রতিনিধিত্ব ছিল অতি নগণ্য। 1955 সালের এক হিসাবে দেখা যায়, সামরিক বাহিনীর মোট 2211 জন কর্মকর্তার মধ্যে বাঙালি ছিল মাত্র 82 জন। অর্থনৈতিক ক্ষেত্রে কেন্দ্রের সরাসরি নিয়ন্ত্রণে পূর্ব পাকিস্তানের সকল আয় পশ্চিম পাকিস্তানে চলে যায়। তাছাড়াও শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রেও পশ্চিম পাকিস্তানিরা বাঙালিদের উপর বৈষম্যর স্টিম রোলার চালিয়েছিল। এসব বৈষম্যর শিকার হয়ে বাঙালি স্বাধিকার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। প্রিয় বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।